শুভেচ্ছা ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। ঠিক 6 মাস আগে যেই ছাত্র সংগঠনগুলো একসাথে এই সরকারের পতনের জন্য আন্দোলন গড়ে তুলেছিল, গণ অভ্যুত্থান গড়ে তুলেছিল, আমরা গেল মাসখানেক যাবৎ আমরা যেটি দেখছি যে ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, এই দুটি সংগঠন সরাসরি তাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে একজন আরেকজনের অবস্থান আসলে মুখোমুখি সেইভাবেই দেখাচ্ছেন। যেমন শেষ যে সংবাদ সম্মেলনটি করেছে ইসলামী ছাত্র শিবির, সেখানে তারা একটি কথা বলেছেন যে ছাত্র দলের মধ্যে তারা নিষিদ্ধ ছাত্রলীগের পদধ্বনি শুনতে পাচ্ছে। আবার ঠিক 21 দিনে রাতে ছাত্রদল একটি বিবৃতি দিয়েছে যে ইসলামী ছাত্র শিবির যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান নেয় তখন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান চলে যায় দেশের। এই ছাত্র সংগঠনগুলোর মুখোমুখি অবস্থান আমরা যে আজকে নতুন দেখছি তা না, গেল 50-52 বছরে বাংলাদেশের ইতিহাসে সেটি ছিল। তবে ঠিক 6 মাস আগে যে সংগঠনগুলো একসাথে রাজপথে ঐক্য তৈরি করে এই শেখ হাসিনা সরকারের পতন ডেকে এনেছিল, মাত্র 6 মাসের মাথায় সেই সংগঠনগুলো এইভাবে মুখোমুখি অবস্থান নেবে, সেটি কতটুকু কাম্য আমরা ঠিক জানি না। তবে আমরা সেই বিষয়টি আজকে আলোচনায় আনবো। মুখোমুখি ছাত্র সংগঠন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারের আজকের বিষয়। আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। নাজমুল হাসান, আপনাকে স্বাগত। আপনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন ছাত্র দলের দপ্তর সম্পাদক হিসেবে, অর্থাৎ ছাত্র দলে আপনি সক্রিয় ছিলেন, এবং জাতীয় নাগরিক কমিটির যুগ্ম মুখ্য সংগঠক SM শাহরিয়ার, আপনাকেও স্বাগত। জাতীয় নাগরিক কমিটির তো আমরা শুনছি যে এই ধরনের একটি রাজনৈতিক দলই গঠন হবে, জাতীয় নাগরিক পার্টি, আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি, সে নিয়েও আলোচনা করব। দর্শক, মূল আলোচনায় যাব, তো মূল আলোচনার আগে আমরা বরাবর মতোই বৈশাখী টেলিভিশন আর আজকের প্রধান শিরোনামগুলো দেখে আসবো। শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ 28 ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে হবে অভিষেক অনুষ্ঠান, জানিয়েছেন সার্জিস। আগামী ডিসেম্বর অথবা পরের বছর মার্চে জাতীয় নির্বাচন, বললেন প্রেস সচিব। তৃতীয় পক্ষ দিয়ে প্রকল্প ব্যয় মূল্যায়নের সিদ্ধান্ত সরকারের। নির্বাচিত জনপ্রতিনিধিরাই পারবে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে, বললেন তারেক রহমান। দেশকে গৃহযুদ্ধের দিকে না নেওয়ার আহ্বান ফখরুলের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ অভিযান শুরু, ফ্যাসিবাদের দোসররাই জড়িত, বলেন আইন উপদেষ্টা। পেশাদারি আচরণের নির্দেশ সেনাপ্রধানের। এবং সারা দেশে ছিনতাই ধর্ষণ বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানীতে শিক্ষার্থীদের গণপদযাত্রা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, পুলিশের সাথে ধস্তাধস্তি। শুনছিলেন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমাদের আজকে সারাদিনে বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান শিরোনামগুলো। ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনাদের যদি কোনো কিছু জানতে চাওয়ার থাকে মুখোমুখি ছাত্র সংগঠন এই বিষয়টি নিয়ে, আপনারা প্রশ্ন রাখতে পারেন সেই ফেসবুক পেজে এবং কমেন্টে জানাতে পারেন। নাজমুল হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সক্রিয় ছাত্রদল করেছেন এবং আপনার যে ছাত্রদল করার সময়টা, সেই সময়টা কিন্তু আওয়ামী লীগের আমল ছিল এবং বিএনপি সেই সময়ের রাজনীতি তাদের জন্য কতটা কঠিন ছিল সেই বিষয়টি আপনি জানেন। ঠিক 6 মাস আগে আমরা দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে কিন্তু এই ইসলামী ছাত্র শিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, আপনারা যেটা পরে জানিয়েছেন যে আপনারা সক্রিয় ছিলেন রাস্তায়। সেই সময় যদি ঐক্য গড়ে শেখ হাসিনার মতো এরকম দোর্দণ্ড প্রতাপশালী একটা ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো গেল, ঠিক 6 মাসের মাথায় কি এমন হলো যে ছাত্রদল, ছাত্র শিবির এইভাবে মুখোমুখি অবস্থানে চলে গেল? আসলে ছাত্র শিবির বা জামাত, এদের রাজনীতি সবসময় একটা ভুলের চক্রে আবদ্ধ থাকে। তারা বারবারই দেশ এবং জাতির ঐতিহাসিক মুহূর্তে ভুল করে। যেমনটা তারা ভুল করেছিল 52 ভাষা আন্দোলনে, যেমনটা তারা ভুল করেছিল 71-এর স্বাধীনতা যুদ্ধের সময়, যেমনটা তারা ভুল করেছিল 90-এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে।
যেমনটা তারা ভুল করেছিল 96-এ স্বৈরাচার হাসিনা সরকার পতন আন্দোলনে, ঠিক এখনো এসে তারা ওই ভুলের চক্রে আবদ্ধ। তারা ভুল থেকে বের হতে পারছে না। আপনি যেটা বললেন যে 6 মাস আগেই সকল ছাত্র সংগঠন মিলে সাধারণ মানুষের সাথে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল, কিন্তু 6 মাস পরে এসেই ইসলামী ছাত্র শিবির সেই ভুলের চক্রে পা দিয়েছে বা ফাঁদে পা দিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি থাকবে না বলে আওয়াজ তুলছে, কিন্তু তারা রাজনীতি করছে। কখনো আবার ছাত্র রাজনীতি বন্ধের আওয়াজ তুলছে, কিন্তু তারা নিজেরাই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়ছে। আবার আরেকটু মানে বিশ্লেষণ করলে দেখা যায় যে তারা পরিকল্পিতভাবে, একবারে খুবই পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দখলদারিত্ব বজায় রাখার জন্য সাধারণ ছাত্রর ব্যানারে, কখনো গুপ্ত সংগঠনের ব্যানারে রাজনীতি পরিচালনা করছে, যার ফলেই ছাত্রদলের সাথে তাদের এই কন্ট্রাডিকশন। ছাত্রদল সবসময় রাজপথে লড়াই করা দল, ছাত্রদল সবসময় যে কোনো বিপদ বা যে কোনো ক্রাইসিস মোমেন্ট ফেস করার দল। আপনি ছাত্রদলের ইতিহাস ঘাটলে দেখবেন যে ছাত্রদল কখনোই কোনো জাতীয় ইস্যুতে গুপ্ত সংগঠনের ভূমিকায় কাজ করেনি, সবসময় রাজপথে থেকেছে, যতটুকু করার রাজপথে থেকেই করেছে। এবং বিগত স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে যে 16 বছর আন্দোলন হয়েছে, এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শত শত, এমনকি হাজার হাজার ছাত্র নেতাকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে বছরের পর বছর জেলে বন্দি রাখা হয়েছে। অর্থাৎ হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্রদল যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে, এই ঐতিহাসিক ভূমিকাটা ছাত্র শিবির স্বীকার করতে চায় না, যার ফলেই তাদের সাথে আমাদের কন্ট্রাডিকশন। আমি তো যে বিষয়টি বলছিলাম আমার শুরুতেই, যে ছাত্র দলের মধ্যে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ ছাত্রলীগের পদধ্বনি শুনছে না, এই মন্তব্যটি কিভাবে আলোচনা করবেন? ছাত্র দলের রাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে ছাত্র দলে কখনোই অন্য সংগঠনের নেতাকর্মীরা এসে ছদ্মবেশে রাজনীতি করতে পারে না। কারণ ছাত্র দলে নেতৃত্ব সিলেকশনের সময় অত্যন্ত সতর্ক থাকা হয়, তার বায়োডাটা বা তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব সুচারুভাবে বিশ্লেষণ করা হয়। এরা ছাত্রলীগ কেন বলছে? যে আপনারা কি ছাত্রলীগের যে রাজনৈতিক আদর্শ, মতাদর্শ বা ছাত্রলীগের যে আচরণ ছিল গেল 15 বছরে, আপনারা কি সেই ধরনের আচরণের দিকে যাচ্ছেন? কখনোই না। ছাত্র দলের এই 15 বছরে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন যে এখানে ছাত্রলীগ থেকে কেউ এসে পদ নিয়েছে? বরং আমরাই তো বলতে পারি যে শিবিরের যারা লিডার, তারা বিভিন্নভাবে কখনো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে, কখনো বা হল কমিটিতে তারা ছাত্রলীগের পদ ধারণ করেছে। আজকে যারা কথা বলছে, আপনি দেখেন প্রত্যেকেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বা কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে বা কখনো হল কমিটিতে পদ নিয়ে কাজ করেছে। তারা এখন বলছে যে না, আমরা কৌশলগত কারণে ছাত্রলীগের পদ নিয়েছিলাম। কিসের কৌশল? তাদের আদর্শটা কই? তাদের চেতনা কই? তাদের নীতি কই? জি শাহরিয়ার, যে প্রশ্নটি বিভিন্ন, যেমন ধরুন সমকাল, যুগান্তর দুটাতেই এই ধরনের একটি কথা বলা হচ্ছে যে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটল তার থেকে বোঝা যায় যে ছাত্রদল, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে বিরোধের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। অথচ আমরা মাত্র 6 মাস আগে দেখলাম যে এই গণঅভ্যুত্থানে অবশ্যই ছাত্রদেরই প্রধান ভূমিকা, এবং ছাত্রলীগ ছাড়া আর সব ছাত্র সংগঠনরাই এই গণঅভ্যুত্থানে ছিল, যদিও একটি নিরপেক্ষ ভূমিকা ছিল বৈষম্য বিরোধী ছাত্রদের। ঠিক এই মুহূর্তে এই যে বিরোধ, এই বিরোধের জায়গাটি কেন এত স্পষ্ট হয়ে উঠলো? মানে এই বিরোধ কি আসলে আগেও ছিল? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে কুয়েটের ঘটনা থেকে যদি আসি, যে কুয়েটের ঘটনা থেকে যেটা, যে কুয়েটের ঘটনায় কুয়েটের শিক্ষার্থীরা কখনো চায় না তাদের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক। এখন কোনো ক্যাম্পাসে শিক্ষার্থীরা যদি না চায় তার ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকুক, সেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সেই সিদ্ধান্তকে আপনার অবশ্যই সম্মান জানাতে হবে। এবং আপনি যদি সেই সম্মানকে ওভারল্যাপ করে গিয়ে আপনি জোর করে সেখানে ছাত্র রাজনীতি চাপিয়ে দিতে চান, সেখানে অবশ্যই কোনো না কোনো দ্বন্দ্বের তৈরি হবে। এবং এর ফলশ্রুতিতে আমরা পরবর্তী স্টেপে যেটা দেখলাম, যে দেখেন আপনি যদি 18 ফেব্রুয়ারি কুয়েটে যে সাধারণ ছাত্রদেরকে লক্ষ্য করে যে সিভিল মানে হেলমেট পরে
পরিহিত একজন গুলি করছে, আপনি 18ই ফেব্রুয়ারি এবং 18ই জুলাইয়ের মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ পাবেন না। এবং যেখান থেকে ঘটনার সূত্রপাত, সেই সূত্রপাত হিসেবে কিন্তু ওই ক্যাম্পাসে ছাত্রদল কিন্তু এই দায় এড়াতে পারে না। আচ্ছা, এখন হচ্ছে আপনি যদি দ্বন্দ্বের কথা বলেন, দ্বন্দ্বের কথা বলা হচ্ছে কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে পরবর্তীতে পুরো দায়টি চাপানো হলো যে এখানে নিশ্চয়ই ইসলামী ছাত্র শিবিরের যারা, তারা এখানে ছাত্রদলকে আক্রমণ করছে কিংবা তারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের খেপিয়ে তুলছে এবং সাধারণ শিক্ষার্থী শব্দটিকে ক্যাশ করার চেষ্টা করছে। কিন্তু পরবর্তী আন্দোলনের পরিক্রমে আমরা দেখতে পেলাম যে ছাত্ররা সামনে থেকে কুয়েটের এই ঘটনাকে নেতৃত্ব দিচ্ছেন এবং শেষ পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার সাথে এসে দেখা করে গেলেন এবং হচ্ছে শহীদ মিনারে প্রেস ব্রিফিং করে গেলেন। তাদের কারোরই ইসলামী ছাত্র শিবিরের সাথে রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, এমনকি তাদের অনেকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তার মানে তারা একান্তই সাধারণ শিক্ষার্থী। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ওইখানকার যারা বর্তমান শিক্ষার্থী আন্দোলন করছে তাদের অনেকের সাথে আমার পূর্ব পরিচিতি এবং ব্যক্তিগত পরিচিতির কারণে বলতে পারি তারা কোনো ধরনের কোনো ব্যানারের রাজনীতির সাথে সংযুক্ত না। অর্থাৎ রাজনৈতিক দল হিসেবে ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ইনফ্যাক্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, প্রত্যেককে ওই ক্যাম্পাসে শিক্ষার্থীদের যে ছাত্র রাজনীতির ব্যাপারে সিদ্ধান্ত, সেটাকে অবশ্যই সম্মান জানাতে হবে। যদি তারা সম্মান না জানিয়ে আগের মতোই হচ্ছে আপনার পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করে, পেশি শক্তির রাজনীতি, পেশি শক্তি ছাত্র রাজনীতি বাংলাদেশে এখন আর করা সম্ভব না, প্রথমত। দ্বিতীয়ত, যেটা বলা হচ্ছে যে ছাত্র শিবিরের কাছে ছাত্রলীগের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা কিংবা ছাত্র দলের কাছে ছাত্রলীগের পদধ্বনি শুনতে পাচ্ছেন কিনা, আমি দুইটাতেই ডিসএগ্রি করি। ইসলামী ছাত্র শিবিরের জায়গাটাতে হচ্ছে এখানে যদি ছাত্র শিবিরের কোনো নেতা থাকতেন তিনি হয়তো আরও ডিফেন্ড করতে পারতেন। দুইটাতেই কেন ডিসএগ্রি করি? দেখেন, ছাত্রলীগের যে ভয়াবহতা, যে নৃশংসতা, এটাকে আমরা কোনো ব্যানার দিয়ে জাস্টিফাই করা ঠিক হবে না। বাংলাদেশে ছাত্রলীগ হতে গেলে যে পরিমাণ ভয়ঙ্কর হতে হয়, আমরা যদি এখন যেন তেন সংঘর্ষ ঘটনাকে যদি ছাত্রলীগের ডুপ্লিকেট হিসেবে রিপ্লেস করি, বিগত 15 বছর ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে ছাত্রলীগ যে নৃশংসতা চালিয়েছে সেটাকে অনেক বেশি খাটো করে দেখা হবে। কারণ ক্যাম্পাসে গেস্ট রুমের নামে, ক্যাম্পাসে হচ্ছে আপনার রাজনীতির নামে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়েছে। ক্যাম্পাসের বাইরে 18 কোটা সংস্কার আন্দোলন, 2015 নো ভ্যাট আন্দোলন, 2018 নিরাপদ সড়ক আন্দোলনে স্কুল কলেজের শিক্ষার্থীদের উপর যেভাবে নৃশংস হামলা করা হয়েছে, ওপেন গুলি করা হয়েছে, তাদেরকে রাস্তায় চাপাটি দিয়ে কোপানো হয়েছে ঢাকার রাস্তায়, এই ধরনের ঘটনা যে ছাত্র সংগঠন করতে পারে তার কার্যক্রমকে ক্যাম্পাসের যে সংঘর্ষ সেটাকে দিয়ে আপনি যদি হচ্ছে সমান করেন এবং বলেন আমি ছাত্রলীগের পদধ্বনি শুনতে পাই, তাহলে আসলে আপনি ছাত্রলীগকে অনেক বেশি ছোট করতে চান এবং ছাত্রলীগের যে অপরাধকে সেটাকে আপনি অনেক বেশি গৌণ করতে চান। আমরা ছাত্র দলের এই স্টেটমেন্টের সাথেও এগ্রি করি না। আচ্ছা, এখন ছাত্র শিবিরের স্টেটমেন্ট, যদি ছাত্র শিবিরের স্টেটমেন্ট হয় আমরা সেই স্টেটমেন্টের সাথে এগ্রি করি না, আমরা এই স্টেটমেন্টের সাথে এগ্রি করি না, এই স্টেটমেন্টটা যেই দেখ, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে আমরা 18ই জুলাই আর 18ই ফেব্রুয়ারিকে একই চিত্র দেখতে পাই। 18 জুলাই হয়তো অনেক গুলি চলেছে, কিন্তু 18ই ফেব্রুয়ারি আপনি গুলি করার প্যাটার্নের ভিডিওটা দেখেন, ঠিক আছে, একটি প্রতিষ্ঠানে এরকম ঘটেছে, একটি প্রতিষ্ঠানে। আমরা চাই না আর কোনো প্রতিষ্ঠানে এগুলো রিপিট হোক। আচ্ছা, আর আপনি যে দ্বন্দ্বের বিষয়গুলো বললেন, যে দেখেন, একটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তো সবার পার্টিসিপেশন ছিল, সকল ছাত্র সংগঠনের নেতৃত্বে পার্টিসিপেশন ছিল এবং তাদের নেতৃত্বে সাধারণ মানুষও তাদের সকল ধরনের রাজনৈতিক দল মত সকল ধরনের ব্যানারকে ফেলে সাধারণ মানুষ হিসেবে রাজপথে নেমেছিল। এখন যখন হচ্ছে ঘটনা পরিক্রমায় প্রত্যেকেই কিন্তু যার যার নিজের আদর্শের যে সংগঠন সেখানে কিন্তু ফেরত চলে গিয়েছে। যারা ছাত্র দলের আদর্শের সাথে অ্যালাই করে তারা ছাত্র দলের ব্যানারে ফেরত চলে গিয়েছে, যারা শিবিরের সাথে, যারা বাম সংগঠনের বিভিন্ন যারা দ্বারা জড়িত ছিল, যে যার ব্যানার ফেরত চলে গিয়েছে। ব্যানারে ফেরত চলে যাওয়ার পর কিন্তু প্রত্যেকে তার আদর্শের রাজনীতিটা প্র্যাকটিস করা ট্রাই করবে, প্রত্যেকে তার ব্যানারের রাজনীতিটা প্র্যাকটিস করা ট্রাই করবে। এটা গুড প্র্যাকটিস এবং গুড প্র্যাকটিসের জায়গা থেকে কম্পিটিশনের যে জায়গাটা বলেন, কম্পিটিশন থাকবে সামনে। আমরা বলছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তো এই ছাত্র নেতৃত্ব যারা, তারাই তো পার্টিসিপেট করবে এবং সেখানে তো অবশ্যই তারা নিজ নিজ ব্যানারের যারা রয়েছেন এই ব্যানারের হচ্ছে তারা প্যানেল ঘোষণা করবেন, তারা সেই নির্বাচনগুলোতে জয়ী হতে চাবেন এবং প্রত্যেকটা ক্যাম্পাসেই এই ব্যানারগুলো শক্ত অবস্থান নিতে চাইবে। সো সেই জায়গা থেকে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে ডিবেট যদি বলেন, কম্পিটিশন বলেন, গুড প্র্যাকটিস। কিন্তু এই ডিবেট আর কম্পিটিশনের বাইরে যেটা হচ্ছে যে পেশি শক্তির মহড়া, এবং আপনি যদি দেখেন এটা খুবই দুঃখজনক, পেশি শক্তির মহড়া কিন্তু এখন পর্যন্ত আমরা নিউজ বা মিডিয়াতে যতটুকু দেখতে পাচ্ছি, দুঃখজনক হলেও সত্যি, আমরা ছাত্র দলের 15 বছরের যে কন্ট্রিবিউশন সেটাকেও একসেপ্ট করি এবং এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেখানে ছাত্র দলের যে কন্ট্রিবিউশন সেটাকেও আমরা একসেপ্ট করি এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন। কিন্তু 5ই আগস্টের পরবর্তীতে আপনি যদি দেখেন সেটি শুধুমাত্র যত জায়গায় আমরা পেশি শক্তির ব্যবহার দেখছি ক্যাম্পাসগুলোতে, বেশিরভাগ জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে ছাত্র দলের ব্যানারটি বারবার সামনে চলে আসছে। আমরা চাই না এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং বিগত 15 বছর যে শোষণের মধ্যে দিয়ে ছাত্র দলের নেতৃবৃন্দ গিয়েছে, তাদের হচ্ছে সিনিয়ররা যে এই শোষণের মধ্যে দিয়ে গিয়েছে, তারা পেশি শক্তির ব্যবহার করে বাংলাদেশের রাজনীতিটাকে আবার সেই জায়গায় নেয় এবং পুনরায় তারা হচ্ছে সেই পেশি শক্তির যে আগের বলয় ছিল সেই বলয়কে রিপ্লেস করে। নাজমুল হাসান, আমার কোনো প্রশ্ন নেই, আপনি ওর এর আমি আলোচনায় মোটামুটি একমত। কিছু জায়গায় একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে যে
মানে শাহরিয়ার যেটা বললো সাধারণ শিক্ষার্থী, আপনি একটু গভীরভাবে বিশ্লেষণ করে দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই সাধারণ শিক্ষার্থী হচ্ছে একটা বর্ম হিসেবে তারা ইউজ করতেছে। যেখানেই যেমন কুয়েটের যে কথাটা বললেন, সেখানে ছাত্রদল ফর্ম বিতরণ করছে, যে যারা যারা ছাত্রদল করতে ইচ্ছুক তারা এই ফর্ম পূরণ করবে। এটা কিন্তু খুবই লজিক্যাল এবং খুবই শান্তিপ্রিয় একটি কর্মসূচি, কিন্তু সেখানে এসে হামলা করার প্রয়োজনটা কি? আর ছাত্র রাজনীতি কেন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে? বাংলাদেশের ইতিহাসটাই তো ছাত্র রাজনীতির ইতিহাস। ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে কারা ঝাঁপিয়ে পড়েছে? ছাত্ররা, ছাত্র নেতারা ঝাঁপিয়ে পড়েছে। ৫২ ভাষা আন্দোলন কাদের নেতৃত্ব হয়েছে? ছাত্র নেতাদের নেতৃত্ব হয়েছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কাদের নেতৃত্ব হয়েছে? ছাত্র নেতাদের নেতৃত্ব হয়েছে, যে সকল ছাত্র সংগঠন মিলে স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র ঐক্য পরিষদ গঠন হয়েছিল। তাহলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের প্রক্রিয়া একটি গভীর ষড়যন্ত্র কিনা, এই জিনিসটা ভাববার আছে। আর যেটা বললো যে পেশি শক্তি, হ্যাঁ অবশ্যই আমরা পেশি শক্তিতে বিশ্বাস করি না। ছাত্রদের রাজনীতি হবে সৃজনশীল রাজনীতি, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে স্টুডেন্টরাও কিন্তু পেশি শক্তিতে জড়িয়ে পড়ছে। কারণ বিভিন্ন জায়গায় যে মব, মানে যে বৈষম্য বিরোধী ছাত্রদের কেউ 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 হয়তো বা সেই নামে, না হলে মব হবে কেন? যে আপনি যেখানে কোনো ঘটনা ঘটছে একদল ছাত্র যে সেখানে ভাঙচুর করছে, জ্বালাও পোড়াও করছে, বা তারা মুভমেন্ট করছে, তারা হুঁশিয়ারি দিচ্ছে, এটা কি পেশি শক্তির ব্যবহার আমি নয়? আপনাকে এটার সাথে একটু আরেকটা বিষয় যোগ করতে চাই, যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের এই বিষয়টি আসলে মোটা দাগে খুব বেশি সমর্থনযোগ্য না। কারণ ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা বৈষম্য বিরোধী বলছে না। বৈষম্য বিরোধী বলছে যে যেটি শাহরিয়ার বলল নাগরিক কমিটির পক্ষ থেকে, যে কুয়েটে ছাত্র রাজনীতিটা কিছুদিন স্থগিত থাক। এই একই জিনিস কিন্তু বুয়েটেও নেওয়া হয়েছে, যে আবরার হত্যার পরের থেকে। এবং ওই সময় কিন্তু ছাত্রদল, বুয়েটের যে ছাত্রদল, তারা কিন্তু এই আন্দোলনে ছিল। সেই জায়গাতে আপনারা যদি ওই সময়ে এই বিষয়টি মেনে নেন, তাহলে ঠিক এই সময়ে কুয়েটের বিষয়ে আপনাদের এত অনীহা কেন? না, ছাত্র রাজনীতি বন্ধ থাকুক এটা কিন্তু ছাত্রদল কখনো কিছুদিনের জন্য স্থগিতের কথা বলা পরিস্থিতির হয়েছে। কারণে বা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের কারণে কিছুদিনের জন্য থাকতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু পরিকল্পিতভাবে ছাত্র রাজনীতি বন্ধ করে সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে রাজনীতি চর্চা করাটাই হচ্ছে যে মূল লক্ষ্য, এবং এখানেই আমাদের চিন্তার বিষয় বা গবেষণার বিষয়। শাহরিয়ার কাছে যেটি জানতে চাই, যে যেটি নাজমুল বলার চেষ্টা করছেন, আমি নিজেও বললাম যে ছাত্র রাজনীতি কিন্তু, মানে আপনারা যদি বলেন যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন হিসেবে যদি ভাবেন, আপনারাও এক ধরনের রাজনীতি করেছেন। রাজনীতি বলতে যে শেখ হাসিনার পতন ঘটেছে এবং এই ছাত্ররাই করেছে, ছাত্রদেরই সেই জায়গাটি নেওয়া হয়েছে। ৭১ সালেও ছাত্ররাই ছিল, ৬৯-এর অভ্যুত্থানে ছাত্ররা ছিল, ৯০-এও ছাত্ররা ছিল। ছাত্ররাই আন্দোলনে সব সময় নেতৃত্ব দেয়, সেটা তিয়ানমেন স্কোয়ার হোক, যেটা মুসলিম ব্রাদারহুডের মিশরে হোক, সেটা বাংলাদেশে হোক। তাহলে কোন জায়গা থেকে আপনাদের মনে হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়া হোক? মানে মাথা ব্যথা তো মাথায় কেটে ফেলতে হবে। না দেখেন, ছাত্র রাজনীতি বন্ধের ব্যাপারে কিন্তু কোনো স্টেটমেন্ট আসে নাই। স্টেটমেন্টটা হচ্ছে যে কোনো ক্যাম্পাসের শিক্ষার্থীরা যদি মনে করে যে ওইখানে আমরা যে ট্রেডিশনাল ফরম্যাটে ছাত্র রাজনীতির কথা বলি, রাজনীতি আপনি হচ্ছে যে এক্সাম্পলগুলো দিলেন, ছাত্র সংগঠন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ব্যানার রয়েছে, ইতোমধ্যে হচ্ছে নতুন আরেকটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আমরা তো চাই যে রাজনীতি বিকশিত হোক, আমরাও রাজনীতি করেছি। আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যানারবিহীন রাজনীতি করেছি ছাত্রাবস্থায়। আমরা প্রত্যেকটা আন্দোলনে অংশগ্রহণ করেছি সাধারণ শিক্ষার্থী ব্যানারেই। এই কারণে ভাই, সাধারণ শিক্ষার্থীর ব্যানার মানে যে সব ছাত্র শিবির তাও না, ঠিক আছে? সাধারণ শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থীও থাকে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, কুয়েটের ঘটনায় সাধারণ শিক্ষার্থী মানে সাধারণ শিক্ষার্থী, কারণ তারা ছাত্র দল, আমরাও করেছি সাধারণ শিক্ষার্থীর ব্যানারে, আমরাও একসময় করেছি। কারণ তারা বৈষম্য বিরোধী সবাইকে লাল কার্ড দেখিয়েছে তাদের কর্মসূচির মাধ্যমে। তারা এমন না যে হচ্ছে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে লাল কার্ড দেখিয়েছে, কুয়েটের স্টুডেন্টরা কিন্তু। আচ্ছা, একটু ভাইয়ের একটা কথার সাথে একটু দ্বিমত পোষণ করে নেই, যে ভাই ছাত্র রাজনীতিতে পেশি শক্তি বা রাজনীতিতে পেশি শক্তি আর মব কিন্তু ডিফারেন্ট জিনিস। এবং মবের নামে ছাত্ররা ভাঙচুর করছে, এটা আসলে ছাত্রদেরকে অপমানজনক একটা কথা। কারণ হচ্ছে মব যে কিভাবে ক্রিয়েট হয় এটা একটা মিস্ট্রি। আমরাও চাই না কোনো মব হোক। এবং আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় মব তৈরি করে হচ্ছে রাষ্ট্রকে কীভাবে অস্থিতিশীল করা হচ্ছে। এবং এই মবগুলোকে প্রশমিত করতে না পারার দায় সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দলের এবং
এককভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা, শাহরিয়ার, কারণ এই মবগুলোকে উনি আমি এই মবের হ্যাঁ, কথাই বলছি। হ্যাঁ, কিন্তু এই মবগুলো ছাত্ররা ক্রিয়েট করছে, আমরা এই ধরনের কোনো স্টেটমেন্টে না যাই ভাই, ঠিক আছে, এই স্টেটমেন্টটা সঠিক না। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ, দেখেন ছাত্র রাজনীতি যদি না থাকতো আলটিমেটলি ছাত্রদের নেতৃত্বে গণ অভ্যুত্থান হচ্ছে। আপনি 71 মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হচ্ছে ছাত্রদের নেতৃত্বে, 90-এর গণ অভ্যুত্থান, ছাত্র রাজনীতি থাকুক। ঢাকা বিশ্ববিদ্যালয় চায় রাজনীতি হোক, বুয়েট কিন্তু এখনো চায় না যে রাজনীতি হোক কি হোক না, ঠিক আছে। এই ব্যাপারে আপনি হচ্ছে কাউন্সিলিং করতে পারেন। এবং ছাত্র রাজনীতি যেটা বলছিলাম যে বিশ্বে কিন্তু ছাত্র রাজনীতির অনেকগুলো ফরম্যাট রয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফরম্যাটে রাজনীতি করি, এই ফরম্যাটের রাজনীতি কিন্তু সব জায়গায় স্বীকৃত না। কুয়েটের শিক্ষার্থীরা বলছে যে তাদের রাজনৈতিক জ্ঞান চর্চার জন্য কিংবা তাদের সংগঠিত হওয়ার জন্য তাদের ইন্টারনাল অনেকগুলো সংগঠন রয়েছে, তারা সেই সংগঠনগুলোর মাধ্যমে নিজেদেরকে সংগঠিত করতে চায়। এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি যদি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যান, সেখানে হচ্ছে ব্যাচ ভিত্তিক কিন্তু তাদের অনেকগুলো ইলেকশন হয়, তাদের সিআর ইলেকশন হয়, ঠিক আছে, তাদের হচ্ছে যে পুরো ডিপার্টমেন্টে ভিপিজিএস ইলেকশন হয়। এই ইলেকশনগুলো কিন্তু ইন্টারনালি তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে। আপনি দেখবেন ইউজুয়ালি ছাত্র রাজনীতির ব্যাপারে ডিসপুট বেশি আসে আপনার হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিংবা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিগুলো থেকে, কারণ ইন্টারনালি কিন্তু তারা এক প্রকার ডেমোক্রেসি প্র্যাকটিস করে। তো তারা মনে করে ট্রেডিশনাল ব্যানারে যে ছাত্র রাজনীতি, সেই রাজনীতির চেয়ে তারা যে ফরম্যাটে হচ্ছে ডেমোক্রেসিটা প্র্যাকটিস করে, এই ডেমোক্রেসি দিয়ে তারা তাদের লিডারশিপটা তৈরি করতে চায়। তো এইটা যদি কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় এবং ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এইটা অংশ যদি মনে করে যে না আমরা ব্যানারের রাজনীতিটা করতে চাই, এটা তাদের ইন্টারনাল ডিবেট, এই ইন্টারনাল ডিবেটটা তাদেরকে করতে দেওয়া উচিত, করতে দিয়ে তারাই সিদ্ধান্তে আসুক তারা ব্যানারের রাজনীতি করবে কি করবে না। এখন বাইরে বসে আমি যদি ডিসিশন মেক করি কুয়েটে ছাত্র রাজনীতি হবে কিনা, বুয়েটে ছাত্র রাজনীতি হবে কিনা, আমরা ওই শিক্ষার্থীদের সাথে অন্যায় করলাম, কারণ তাদের ডিসিশনটাকে আমরা রেসপেক্ট করলাম না এবং তারা যে কালচারটা প্র্যাকটিস করতে চায় ওই কালচারটা আমরা তাদেরকে প্র্যাকটিস করতে দিতে যাচ্ছি না। তো ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে যেমন আমরা না, এইভাবে আরোপিত রাজনীতি সেটা আমরা তাদেরকে করাতে চাই না। আরোপিত রাজনীতিটা বলতে কি বোঝাচ্ছেন? আরোপিত রাজনীতি আপনার একটা ইনস্টিটিউশনে শিক্ষার্থীরা চাচ্ছে না যে আমরা আরেকটা কনভেনশনাল যে রাজনীতি বা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, রাজনৈতিক দলের ছাত্র সংগঠন, তারা এই ধরনের পলিটিক্স প্র্যাকটিস করতে চাচ্ছে না। আপনি তো তাদেরকে রেসপেক্ট করবেন, তাই না? এটা তো আমি এখন গিয়ে বললে হবে না যে ওইখানে হচ্ছে অমুক সংগঠনের একটা কমিটি দাও, বরং তাদের মধ্যে যদি অন্য একটা অংশ থেকে থাকে যে না আমরা ভাই ব্যানারের রাজনীতিটা করতে চাই, এটা তারা ইন্টারনালি ডিবেট করুক, তারা ইন্টারনালি এই ডিসিশন মেক করুক, তারা একটা কালেকটিভ ডিসিশন মেক করুক। এই কালেকটিভ ডিসিশনটা যদি তারা ব্যানার রাজনীতি করবে, তারপর কি ওইখানে ছাত্র সংগঠনগুলো কমিটি দিবে? ডিসিশন যদি হয় যে না তারা ব্যানার রাজনীতি করবে না, কোনো ছাত্র সংগঠন ওইখানে ব্যানার দিবে না, কমিটি দিবে না। ছাত্র দল যারা করে বা অন্য রাজনৈতিক সংগঠন যারা করে, তারা কি সাধারণ ছাত্রছাত্রী না? অবশ্যই সাধারণ ছাত্রছাত্রী। আমি কি বললাম ভাই, এইখানে কালেকটিভ ডিসিশনটা আসা উচিত। দেখেন কুয়েটের যে আন্দোলন, সেই আন্দোলনটা হওয়ার পর সেখানে কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আলোচনা শুনছেন দর্শক। আমাদের আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেখানে কমেন্টে জানাতে পারেন মুখোমুখি ছাত্র সংগঠন আজকের বিষয়, সেই নিয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটিও জানাতে পারেন। নিচ্ছে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। স্বাগত আবারও ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বিরতির আগে যে আলোচনা ছিলাম, সেই আলোচনায় আমি নাজমুল আপনার কাছে জানতে চাই যে বিষয়টি শাহরিয়ার বলার চেষ্টা করছে যে প্রতিটা প্রতিষ্ঠানের এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকে, বিশেষ করে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেগুলোর এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স, আর যেগুলো সাধারণ বিশ্ববিদ্যালয় সেগুলোর এক ধরনের ক্যারেক্টারিস্টিক্স। তারা যেটি শাহরিয়ার যেটি বলতে যাচ্ছে যে কিছু কিছু বিষয়ে এখনও ঐক্যমতেই থাকা উচিত, একদম জাতীয় রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে এই সময় না আনাই উচিত। আমি আপনার এই বিষয়টায় আপনার মন্তব্যটা জানতে চাই, এরপর আমরা অন্য বিষয়ে যাব। না, ঠিকই বলেছেন আপনি। ছাত্রলীগের পরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের ব্যানারেই সবচেয়ে বেশি স্টুডেন্ট বা সাধারণ ছাত্রছাত্রী রাজনীতি করে। সেক্ষেত্রে যেটা আপনি বললেন যে সাধারণ ছাত্রদলে তো সাধারণ ছাত্রছাত্রীরাই রাজনীতি করে, আমরা তো আর ওই বাহির থেকে ছাত্রছাত্রী এনে রাজনীতি করি না। অর্থাৎ সাধারণ ছাত্রছাত্রীদের সর্ববৃহৎ সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। কাজেই মানে আমি আগেও বলেছি যে হয়তোবা এটা আর 1 মাস 2 মাস বা 3 মাস পরে এই মুখোশটা উন্মোচিত হবে যে সাধারণ ছাত্রছাত্রী আসলে একটা বর্ম, এই মুখোশ পরে পিছন থেকে কেউ রাজনীতিটা করতে চাচ্ছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি আমি রাজনীতিতে ভুল না করি, যে আর 3-4 মাস পরেই হয়তো দেখতে পারবেন এই সাধারণ ছাত্রছাত্রীদের কেউ এসে অন্য কোনো ছাত্র বা রাজনৈতিক দলের
সামনে দাঁড়িয়ে পদ নিচ্ছে। ঠিক আছে, আমি একটি বিষয় এটা আমাদের জার্নালিজমের পক্ষ থেকে স্পেকুলেশন বলে, এই যে ঐক্যের মাধ্যমে এত বড় ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটানো গেল, যেটি এর আগে কনভেনশনালি বিএনপি আন্দোলন করে আসছে 15 থেকে 17 বছর। বিএনপি কিন্তু আন্দোলনের মাঠে ছিল, হয়তোবা সেই আন্দোলনের মাঠে সরকারের পতন হয়নি, কিন্তু এই আন্দোলনের একটি সিস্টেমেটিক ধারায় ছিল। যে ঐক্যটা গড়ে উঠলো, সেই ঐক্যটা ঠিক এই মুহূর্তে বাধাপ্রাপ্ত হওয়াতে কি দেশের বিভিন্ন স্থানে কোনো জায়গায় আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটছে কিনা? এটার কেন এই কথাটি বলা, সেটি হলো যে গতকালকে আমরা খুব নৃশংস দুটি ছিনতাইয়ের ঘটনা দেখেছি, এছাড়াও আরও বেশ কিছু ঘটনা ঘটছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ছাত্ররা আবার আন্দোলনে নেমেছে যে এইভাবে চলতে দেওয়া হয় না। ছাত্ররা যে অবস্থানে আছে, সেটি সাধারণ শিক্ষার্থী হোক আর রাজনৈতিক ব্যানারই হোক, আপনাদের দুইজনের কি মনে হয় যে আপনারা ঠিক 6 মাসের মাথায় এই ধরনের ঐক্য, যদি বৃহত্তর ঐক্য, যেটি জাতীয় ঐক্য, যেটি ন্যাশনাল কনসেনসাস, সেটি মামুলি রাজনৈতিক কারণে যদি এটা বিরোধপ্রাপ্ত হয়, সেখানে দেশের ঠিক এই মুহূর্তে খুব একটি পরিবেশে সেটি কি ঠিক হবে কিনা? শাহরিয়ার, আমি বোঝাতে পেরেছি কিনা? ভাই বোঝা গেছে। দেখেন, ভাই তো দাবি করলো যে ছাত্রদল অনেক বড় সংগঠন, তাহলে বিএনপি অনেক বড় সংগঠন। দেখেন, 5ই আগস্টের পরে অ্যাজ এ পার্টি বিএনপির রেসপন্সিবিলিটি কী ছিল? কালকে আপনি যদি ছিনতাইয়ের ঘটনা দেখেন, আমি যদি গভর্নমেন্টের পার্টটাকে রেখে, গভর্নমেন্ট তো আমরা বলতেছি ফাংশন করতেছে না, কারণ এখানে অনেকগুলো এলিমেন্টস আছে, যে কোনো এলিমেন্টসগুলো কাজ করে না। অ্যাজ এ পার্টি বিএনপির রোল হওয়া কী ছিল? কালকে বনশ্রী যে জায়গায় ছিনতাইয়ের ঘটনাটা ঘটলো, ওই এলাকা, ওই ওয়ার্ডে বিএনপির কমিটি আছে, ছাত্র দলের কমিটি আছে, স্বেচ্ছাসেবক দলের কমিটি আছে, যুব দলের কমিটি আছে। আপনি এলাকারবাসী সবাইকে বাদ দেন, বিএনপির যে 4-5টা সংগঠন, এরা যদি ইউনাইটেডলি একটা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করতে পারতো, কিংবা এরা যদি একটা প্রোটোকল সিস্টেম বিল্ড আপ করতে পারতো প্রতিটা এলাকায়, তাহলে কিন্তু এই ধরনের ছিনতাই যেটা এলাকায় বৃদ্ধি পেল, সেটা কিন্তু হইতে পারতো না। কেন বিএনপির কথা বললাম? কারণ বিএনপির দাবি মতে বিএনপি এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল, এই কাজটা একমাত্র বিএনপির দ্বারাই, বিএনপির দাবি অনুযায়ী করা সম্ভব। আমরা কিন্তু 5ই আগস্টের পর বিএনপির এই পলিটিক্সটা দেখি নেই, এবং এই পলিটিক্সটা না দেখার কারণে যেটা হচ্ছে যে, দেখেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা কখনোই আপনি স্টেট অর্গানাইজেশন দিয়ে কন্ট্রোল করতে পারবেন না, এটা ওয়ান ওয়ে না, এটা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা। এখানে অ্যাজ এ সিটিজেন যেমন কিছু রোল প্লে করা লাগে, সিটিজেন হিসেবে আপনি ইন্ডিভিজুয়াল কিছু রোল থাকবে আপনার, আবার অ্যাজ এ সিটিজেন পার্টিরও একটা রোল থাকবে। ইন দ্য মিন টাইম আপনার সরকারি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদেরও একটা রোল থাকবে। বরং আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে পলিটিক্যাল পার্টির যে রোল, তারা অনেক বেশি এঙ্গেজ হয়ে গেল, যে এর আগে বিভিন্ন ধরনের যে চাঙ্ক অফ এরিয়া, যেখান থেকে বৈষয়িক ব্যক্তিগত স্বার্থে একেবারে লিটারালি ধরেন যেখান থেকে টাকা আসে, ঠিক আছে, ওইগুলোর মালিকানা কার কাছে যাবে, এই জিনিসগুলো নিয়ে অনেক বেশি আলোচনা তৈরি হলো, অনেক বেশি দ্বন্দ্ব তৈরি হলো, এবং আমরা এর মধ্যে বিএনপির অন্তর্কন্দল ভয়াবহ আকারে দেখতে পেলাম, ঠিক আছে। এবং আমি জানি না যে নাজমুল ভাই স্বীকার করবেন কিনা, এই যে আমি বললাম যে বিএনপির মূল দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুবদল, তারা ইউনাইটেডলি কেন একটা বলয় তৈরি করতে পারলো না? তারা স্থানীয় নাগরিকদেরকেও এখানে এঙ্গেজ করতে পারতো, কারণ ওই ঐক্যটা বিএনপির তৃণমূল পর্যায়ে নাই। কারণ ওই যে মানি মেকিংয়ের যে বিভিন্ন সেক্টরগুলো আছে, এগুলার মালিকানাকে নেবে, এইটা নিয়েও একটা বিরোধ। এই বিরোধগুলোর ইম্প্যাক্ট কিন্তু সাধারণ মানুষের উপর পড়তে শুরু করেছে। ইন দ্য মিন টাইম আপনি যদি আরও দেখেন যে আলটিমেটলি এই যে কিশোর গ্যাং, কিংবা এই যে সন্ত্রাসী গ্রুপগুলা, এদের মানে দীর্ঘ সময় ধরে লালন পালন করতো তারা কারা? যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এরাই তো এদেরকে লালন পালন করতো, এদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাইতো, ঠিক আছে, এদেরকে বিভিন্ন পলিটিক্যাল মিটিং মিছিল নিয়ে যেত, এদেরকে কিন্তু এরাই লালন পালন করতো। এখন যখন এরা পলাতক, এই যে ভ্যাকুয়াম, এই ভ্যাকুয়াম হওয়ার পর আমাদের উচিত ছিল নাগরিক হিসেবে সম্মিলিতভাবে এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা। এবং দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমি ডিফেন্ড করবো না, বাট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু কিছু লিমিটেশন কেমন? একটা থানায় যখন একটা ওসি আসে, তার কিন্তু ওই এলাকাটা বুঝতে সময় লাগে, তো ওই এলাকাটা বুঝতে যে সময় লাগে, এই সময় তাকে সবচেয়ে বেশি হেল্প করতে পারে কারা? নাগরিকরা, তারা আইডেন্টিফাই করে দিতে পারে, ঠিক আছে। এখন এইখানে সমস্যাটা হলো, আপনি যদি থানাগুলোতে যান, আপনি ম্যাক্সিমাম থানায় দেখবেন ওসির পাশে এখন একটা আলাদা করে চেয়ার থাকে। এই চেয়ারগুলোতে কারা বসে ভাই? বিএনপি লোক বসে। নাজমুল ভাই স্বীকার করবে কিনা আমি জানি না, হয় বিএনপি, নয়তো যুব দল, ঠিক আছে, নয়তো স্বেচ্ছাসেবক দলের বড় লিডাররা বসে। আচ্ছা, তো চেয়ারে বসে ওইটা সমস্যা না,
এটাও সমস্যা, চেয়ারে বসে এটাও সমস্যা, কিন্তু উনি ওই চেয়ারে বসে যদি তারা হচ্ছে মানি মেকিং এর যে সেক্টরগুলো ওইখানে কে বসবে এটা আলোচনা করেছে, বেশি আলোচনা করতেন জি। গলিতে গলিতে নাজমুল ছিনতাইগুলো হাসান। কিভাবে আটকানো যায়, মাদক ব্যবসা কিভাবে আটকানো যায়, এটা অনেক বেশি ভালো হতো। নাজমুল হাসান, শাহরিয়ারের কথার একটি বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি হলো এটি যে যেহেতু আওয়ামী লীগ এখন প্রকাশ্যে ফাংশনাল না, আওয়ামী লীগের নেতাকর্মী সবাই কিন্তু বাংলাদেশ থেকে চলে যায়নি, বিশাল বিপুল পরিমাণের নেতাকর্মী তারা আছে, কিন্তু প্রকাশ্যে আওয়ামী লীগের নামে ফাংশনাল না। আর ছাত্রদল কেন, বিএনপি হলো যেহেতু সর্ববৃহৎ সংগঠন হিসেবে তাদের প্রতিটি জেলায়, প্রতিটি ওয়ার্ডে, রাজধানী সহ প্রতিটি নগরীতে ওয়ার্ডে ওয়ার্ডে তাদের নেতাকর্মী আছে। শাহরিয়ারের কথাটা কিন্তু কিছুটা আক্ষরিক অর্থে যৌক্তিক, যে বিএনপি কি তার রোল অফ পলিটিক্স যেটি সেটা ঠিকমতো পালন করছে কিনা, রোল অফ পলিটিক্স অর্থাৎ নাগরিকদের জন্য সেই একই কাজ করছে কিনা। শাহরিয়ার ভালোই বলেছে, কিছু তথ্যের ঘাটতি আছে কথায়। প্রথমত হচ্ছে যে এই সমস্ত কারণেই বিএনপি কিন্তু 50টা থানায় কর্মশালা করছে। আপনি দেখবেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের 50টি থানায় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। সেই সাথে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য, জনগণকে সচেতন করার জন্য বিএনপির যে যুগান্তকারী 31 দফা, সেটি নিয়েও ওয়ার্ড ভিত্তিক আলোচনা বা মত বিনিময় সভা অনুষ্ঠান করছে। সেই জন্য আমি শাহরিয়ারকে বলছি যে বিএনপি যে কিছুই করছে না, এটা ভুল তথ্য। আর থানাগুলোতে বিএনপির নেতা বা অন্য অঙ্গ সংগঠনের নেতারা বসে থাকে, আমার মনে হয় এটা সম্পূর্ণ মিথ্যা তথ্য। আসলে টোটাল আইন শৃঙ্খলা কিছুটা অবনতি হয়েছে অন্য কারণে। আমরা তো আসলে সমস্যার গভীরে যাই না, কেন পুলিশ প্রশাসনে এই যে চেইন অফ কমান্ড নেই, কেন আইন শৃঙ্খলার অবনতি, সেই জিনিসটা কি একবারও ভেবে দেখেছেন? আমি আসার আগে চট্টগ্রাম রেঞ্জের 2 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা আমার বিশ্ববিদ্যালয় জীবনের ক্লাসমেট ছিল। তাদের ভাষ্য মতে পুলিশ ডিপার্টমেন্টে একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম সাহেব সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না এই অদৃশ্য দেওয়ালের কারণে। সেই অদৃশ্য দেওয়ালটা হচ্ছে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় চিফ অ্যাডভাইজারের সহকারী পুলিশের সাবেক আইজিপি খোদা বক্স চৌধুরী, যিনি পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে অযোগ্য আইজিপি ছিলেন, যিনি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন, তিনি এখন পুলিশ ডিপার্টমেন্টের সব নিয়োগ, এমনকি থানার ওসি থেকে শুরু করে জেলার এসপি থেকে শুরু করে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বদলির সাথে জড়িত এই ভদ্রলোক। তাহলে পুলিশ প্রশাসন কিভাবে সমন্বিতভাবে, ঐক্যবদ্ধভাবে কাজ করবে যদি আপনি এই প্রশাসনের মধ্যে একটা অদৃশ্য দেওয়াল তুলে দেন? আমার কথা হচ্ছে যে আগে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে। কেন আমাদের পুলিশ বাহিনী তো প্রশিক্ষিত, তাদের অনেক জনবল আছে, কিন্তু তারা কেন ফাংশনাল হচ্ছে না? হ্যাঁ, পুলিশের ফাংশনাল হচ্ছে না। পুলিশ একটি নিয়মতান্ত্রিক ফোর্স, এই ফাংশনাল হওয়াটা হয়তো বা নিয়মতান্ত্রিকভাবে হতে পারবে। যে কথাটি শাহরিয়ার বলেছিল যে প্রতিটি ওয়ার্ডে, রাজধানীর প্রতিটি ওয়ার্ডে কিন্তু বিএনপি শক্তিশালী দল, এটি আপনি আপনার বক্তব্য বলেছেন। আপনারা যদি সেটি দাবি করেন, এবং আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানও কিন্তু বলেছেন যে সামনে যদি নির্বাচন হয় বিএনপিরই ভালো ফলাফলের দিকে যাওয়ার সুযোগ রয়েছে। আমি একটি প্রশ্ন রেখে বিরতিতে যাব, সেটি হলো আমরা আজকে কিছুক্ষণ আগে ঘোষণা শুনেছি সার্জিস আলমের কাছ থেকে যে নতুন দলটি 28 তারিখে ঘোষণা হবে, সেটি হলো ছাত্র সংগঠনের এবং জাতীয় নাগরিক কমিটি, তাদের সেখানে অংশগ্রহণ থাকবে। আমরা এটা ওপেন সিক্রেট, এখন সব গণমাধ্যমেই এসেছে। আমি জানতে চাই যে আগামীর রাজনীতিতে ছাত্রদল যে কনভেনশনাল রাজনীতি করছে, প্রচলিত রাজনীতি করছে, যেটি শাহরিয়ারও বলতে যাচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও কথা আছে যে ছাত্রদলকে কেউ কিন্তু ছাত্র রাজনীতির জায়গা থেকে বিবেচনা করছে না। ঠিক আগামীর রাজনীতিতে ছাত্রদলের কি ভূমিকা থাকবে, ছাত্র শিবিরের কি ভূমিকা থাকবে, এটি একজন সাবেক ছাত্র নেতা হিসেবে আপনার পরামর্শ চাই। এবং আপনাদেরও জানতে চাই যে বৈষম্য বিরোধী ছাত্র রাজনীতি, আপনারা যখন কনভেনশনাল রাজনীতিতে মুভ করবেন তখন আপনাদের ভূমিকা কী থাকবে। দর্শক থাকুন আমাদের সঙ্গে। যে আলোচনাটি আমরা চালাচ্ছি সেটি বিরতি থেকে আবারও ফিরে এই আলোচনায় যাব। আপনাদের কোনো কিছু সরাসরি জানার থাকলে আপনারা বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে, যেখানে এইটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, সেখানে কমেন্টে জানাতে পারেন।
আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারের নাজমুল হাসান, যেই আলোচনাটি আমরা করছিলাম 28 তারিখে সার্জিস আলম কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছে যে 28 তারিখে তারা নতুন দলের ঘোষণা আনবে এবং আমরা বেশ কয়েকটি গণমাধ্যমে এটি জানতে পেরেছি দলটির নাম হতে পারে নাগরিক পার্টি। এখানে শারিয়ার আছে, জাতীয় নাগরিক কমিটির অনেকেই থাকবেন। আমি জানি না শারিয়ার থাকবেন কিনা সেই দলের কোন পর্যায়ে, এটা তাদের বিষয়। কিন্তু আমি যেটি জানতে চাই যে শারিয়ারকে দিয়ে শুরু করতে চাই, নাজমুল আপনি এই বিষয়ে বলবেন যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের তারা যেমন কনভেনশনাল রাজনীতিতে ঢুকছেন, তেমনি তাদের একটি বিষয় হলো যে আগামীর বাংলাদেশে ঠিক প্রচলিত যে রাজনীতি আওয়ামী লীগ আমলে করা হয়েছিল সেই রাজনীতিটাই যদি ধারা বিএনপিও চালিয়ে যায়, আপনি এখন স্বেচ্ছাসেবক দলের আছেন, সেই জায়গাতে আপনারা চ্যালেঞ্জের মুখে পড়বেন কিনা, আপনারা চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের রাজনৈতিক দলের ঘোষণার পরে? না, আমরা কোনো চ্যালেঞ্জ অনুভব হচ্ছে না, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান উনি কিন্তু স্পষ্টই বলে দিয়েছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ ছাত্ররা যদি রাজনৈতিক দল করতে চায় তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো বা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। তবে আমাদের যে প্রত্যাশা তাদের সংগঠনটা যেন রাজনৈতিকভাবে সব কিছু মোকাবেলা করে এবং আমাদের প্রত্যাশা থাকবে তারা যেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বা বাংলাদেশ বিনির্মাণে যে সকল ইতিহাস আছে সেই ইতিহাসগুলোকে অন করে রাজনীতি করে। সেদিক থেকে আমরা অবশ্যই নতুন রাজনৈতিক দল গঠন করাকে স্বাগত জানাই এবং আমার বিশ্বাস বা প্রত্যাশা আগামীতে যেন আমরা ঐক্যবদ্ধভাবে দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক হয়ে কাজ করতে পারি। সামনে নির্বাচনের যে বিষয়টি আছে সেটি আছে এবং বিভিন্ন জায়গায় বিএনপির কর্মী সভা হচ্ছে সেটিও আমরা দেখেছি। যে বিষয়টি শারিয়ার গুরুত্বের সাথে এখানে নিয়েছেন যে বিএনপিকে মাঠ পর্যায়ে জাতীয় নিরাপত্তা, নাগরিকদের নিরাপত্তা, সেই জায়গাতে বিএনপি অনেক বেশি অ্যাক্টিভ হতে পারে এবং যেটি বিএনপি যেমন মুখে বলছে যে তারা বড় দল, আসলে তারা কাজে কর্মে মানে তাদের রাজনৈতিক দলের আচরণে কি সেটি ফুটে উঠছে কিনা, যদিও তাদের কিছুটা সন্দেহ আছে। সাধারণ নাগরিকরাও বিএনপির কাছ থেকে এই বিষয়টি নিয়ে জানতে চায় কিনা। আপনারা তো মাঠে ময়দানে যান, আপনি মাঠ পর্যায়ের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক ছিলেন, আপনি দেখেছেন যে এই 15-16 বছরে আমরা কিভাবে রাজপথে গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য লড়াই করেছি। জুলাই আগস্টে যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো সেই আন্দোলনেও কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের প্রায় 467 জন নেতা এবং কর্মী শহীদ হয়েছে। আমরা জুলাই আগস্টের আন্দোলনের পরবর্তী 15 দিনের মধ্যে তাদের ছবিসহ পদবিসহ সেই লিস্টটা করেছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে জুলাই আগস্ট ছাত্র আন্দোলনে অবশ্যই ছাত্ররা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, এজন্য তাদেরকে স্যালুট জানাই। কিন্তু সেই সাথে বিএনপির যে অবদান, বিএনপির যে এই আত্মত্যাগ, এই যে এতগুলো নেতাকর্মী শহীদ হলো, এটাও কিন্তু কম নেই। আপনি দেখেন যে এত 6 মাস হওয়ার পরেও আমরা শহীদদের একটি সুনির্দিষ্ট তালিকা করতে পারি নাই। 6 মাস যাওয়ার পরেও রাজনৈতিক দলগুলো, অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছে তার কোনো লিস্ট করতে পারেনি। অথচ আমরা 6 মাস না, আমরা 1 মাসের মধ্যেই ছবি সহ পদ সহ তাদের একটা লিস্ট তৈরি করেছি, যেখানে 467 জন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন শহীদ হয়েছে। অর্থাৎ আমাদের এই আত্মত্যাগ যদি কেউ অস্বীকার করতে চায় তাহলে সেটা তাদের মনে হয় ভালো হবে না, ভুল ধারণা। তাছাড়া আমরা এই 16 বছর ধরে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করতে করতে আমাদের অসংখ্য, এখনও শতাধিক নেতাকর্মী গুম অবস্থায় আছে, আয়নাগরে তারা বন্দী আছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। আমরা বরাবরই গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সতর্ক আছি, সচেষ্ট থাকবো ইনশাল্লাহ রাজপথে। জি শারিয়ার, আমি যে বিষয়টি জানতে চাই, আপনার ছাত্র হিসেবে যে আন্দোলনটা করেছেন গণ অভ্যুত্থানে, তারপর সেটাকে আপনার নাগরিক কমিটি গঠন করলেন। নাগরিক কমিটি অনেকটা রাজনৈতিক প্ল্যাটফর্ম একটি।
ঠিক সামনে আপনার রাজনৈতিক দল, জানি না আপনি রাজনৈতিক দলের কোন অবস্থানে থাকবেন, তবে আপনাদের নাগরিক কমিটির প্রধান সংগঠকদের নাম শোনা যাচ্ছে। বাংলাদেশে এই মুহূর্তে যে নির্বাচন কমিশন নিবন্ধিত যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেই দলগুলো তো অ্যাক্টিভ রয়েছেই। তার মধ্যে বৃহৎ দলের মধ্যে আওয়ামী লীগ কিছুটা নন ফাংশনাল অবস্থায় আছে, কিন্তু নিষিদ্ধ নয়। তাদের ছাত্র সংগঠনটি সরকারি ঘোষণায় নিষিদ্ধ, যে কোনো সময় এই ঘোষণা উঠে গেলে আবার অ্যাক্টিভ হবে। সেই জায়গাতে আপনারা কনভেনশনাল রাজনৈতিক দল যখন ঘোষণা করবেন, তখন আপনাদের পথ কতটা সুগম, আপনারা কতটা চ্যালেঞ্জ অনুভব করছেন? আচ্ছা, আমি আপনার আগের প্রশ্নের সাথে এই প্রশ্নটা কানেক্ট করে একটু উত্তর দিই। দেখেন, আমাদের স্ট্যান্ড স্পষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, এটা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ব্যানার হিসেবে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিজমকে প্রশ্ন করে যাবে এবং বাংলাদেশের রাজনীতিতে কোনো ফ্যাসিজম তৈরি করতে দেবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বতন্ত্র ব্যানার, যে রাজনৈতিক দল হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতৃত্ব হয়তো ওই রাজনৈতিক দলে লিডার হিসেবে আসছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংযুক্ত অনেকে হয়তো ওই রাজনৈতিক দলের কর্মী হিসেবে আসছেন, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারটি একদম সেপারেট থাকবে। এবং এই ব্যানারটি যদি মনে করে, এবং এই ব্যানারটি যদি মনে করে যে দলটি আসতে যাচ্ছে, একই কথা জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে প্রযোজ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যে দলটি আসতে যাচ্ছে 28 তারিখ, তারা যদি মনে করে এই দলটিও একসময় সেই পুরনো বন্দোবস্তেই যাচ্ছে এবং সেই ফ্যাসিজম এর দিকে যাচ্ছে, তারা এই দলের বিরুদ্ধেও অবস্থান গ্রহণ করতে পারবে। এই ধরনের ইউনিক আইডেন্টিটি তাদের থাকবে, এটা একদম সক্রিয় থাকবে। আচ্ছা, এখন চ্যালেঞ্জের কথাটা কি, আমরা তো আসলে চ্যালেঞ্জ জানাতেই চাই, কারণ আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতি এখন আর ডান বামের রাজনীতি। চ্যালেঞ্জ অনুভব করছেন না, জানাতে চান? আমরা চ্যালেঞ্জ জানাতেই চাই, কারণ বাংলাদেশের রাজনীতি এখন ডান বামের রাজনীতিতে নেই। বাংলাদেশের রাজনীতি এখন এমুক ভার্সেস তমুকের রাজনীতিতে নেই। বাংলাদেশের রাজনীতি আপনি তারুণ্যের রাজনীতি না বার্ধক্যের রাজনীতি। তরুণ শুধুমাত্র আপনি বয়স দিয়ে আইডেন্টিফাই করলে হবে না। আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি, এবং আমরা যে সংস্কারের জায়গাগুলো বলি, আমরা যে বলি যে বাংলাদেশের আইনসভা, বাংলাদেশের সংসদ ভবন এমন একটি জায়গা যেখানে বসে প্রতিনিয়ত স্বাধীনতা পরবর্তী সময়ে আইন তৈরি করা হয়েছে তার জনগণকে নিপীড়ন করার জন্য। আমরা চাই এই জায়গাগুলোতে রিফরমেশন নিয়ে আসতে, এবং এই জায়গাগুলোতে রিফরমেশন নিয়ে এসে আমরা চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেটি হবে তারুণ্যের রাজনীতি। সেই বন্দোবস্তে যে সাবস্ক্রাইব করবে সেটা আমরা চাই বিএনপিও সেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। এই রাজনৈতিক বন্দোবস্ত সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আমার পার্টিতে আসতে হবে না, কিন্তু আপনাকে বিএনপিতে থেকে এই প্রশ্নটি তুলতে হবে, শহীদ ওয়াসিম শহীদ হওয়ার আগেও 2 দিন আগেও সে ফেসবুকে কেন বিএনপির নেতৃত্বের প্রতি হতাশ হয়ে স্ট্যাটাস দেয় ফেসবুকে, এই প্রশ্নের উত্তর দিয়ে আপনাদেরকে আসতে হবে। তাদেরকে প্রশ্ন করতে হবে যে আজকে কেন এখন পর্যন্ত বিএনপির নতুন নেতৃত্ব তৈরির পক্ষে তারা চ্যালেঞ্জ অনুভব করে। আমি জানি না নাজমুল ভাই বলতে পারবেন কিনা যে উনি আসলে কবে বিএনপির হয়ে সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন। হয়তো এবারও করতে পারেন, আমি ভাইকে সাধুবাদ জানাই, কিংবা হয়তো আরও 10 বছরে নাও করতে পারেন। কারণ কি? কারণ এই পার্টিতে এখনো এমপির ছেলে এমপি নমিনেশন পায়, মেয়রের ছেলে মেয়র নমিনেশন পায়। এই প্র্যাকটিস বন্ধ করতে হবে, পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে। ঠিক আছে, এই যে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা চাই এই বন্দোবস্তে সাবস্ক্রাইব বিএনপিও করুক, নাজমুল ভাইরাও করুক। যদি নাজমুল ভাইরা এই বন্দোবস্তে সাবস্ক্রাইব করে, তাহলে নাজমুল ভাইরা তারুণ্যের রাজনীতি করবেন, সেটা যার বয়স যেরকমই হোক। যদি আমরাও এই বন্দোবস্তে সাবস্ক্রাইব না করতে পারি, আজকে আমার বয়স যদি 30 বছর হয়, আমি সেই বার্ধক্যে সেই পুরনো রাজনীতিতে রয়ে গেছে। এবং বাংলাদেশের রাজনীতিতে এখনো ফয়সালা একটা, আপনি কি তারুণ্যের রাজনীতি করবেন না বার্ধক্যের রাজনীতি করবেন? নাজমুল, আপনাকেও ধন্যবাদ, শাহরিয়ার ধন্যবাদ। যে আলোচনায় যে বিষয়টি আসলো, আমরা যে দেখলাম যে 3-0 থিওরি, ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই 3-0 থিওরি কিন্তু যথেষ্ট আলোচিত সারা বিশ্বব্যাপী। আমরা জানি না 84 বছরের ডক্টর মোহাম্মদ ইউনূস বার্ধক্যে আছেন না তারুণ্যে আছেন, যদিও 3-0 থিওরি সারা বিশ্বে তারুণ্যের প্রতীক হিসেবে দেখা হচ্ছে, বিভিন্ন দেশ সেটিকে এগিয়ে নিচ্ছে। আমরাও চাই যে বয়স দিয়ে তারুণ্য যেন আটকে না যায়, আমরাও চাই যে নতুন রাজনীতিতে সবাই সক্রিয় হোক, সেই প্রত্যাশা রেখে ফ্যাসিজম যেন আর কখনো ফিরে না আসে সেই প্রত্যাশা রেখে, এবং বিএনপির যে বড় দল হিসেবে যে নেতৃত্ব, সেই নেতৃত্বের মধ্যেও তারুণ্যের শক্তি সামনে আসুক সেই প্রত্যাশা রেখে ঠিক শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।